ওস্তাদ আমি আর খারাপ কাজ করব না, আমি আর মাস্তানি করব না ওস্তাদ। সেকান্দার মির্জা তার পাশে দাঁড়িয়ে থাকা করিমের দিকে একবার তাকিয়ে আবার বলল, তুই মাস্তানি করবি না তো কি করবি? ওস্তাদ আমি ভালো মানুষ হতে চাই, আমি বিল্লু মাস্তান থেকে আবার বেলাল হতে চাই। মির্জা ভ্রুকুচকে বলল, কারণ কি? বিল্লু চুপ করে থাকলো। মির্জা উত্তেজিত হয়ে দাঁড়িয়ে বলল, বিল্লু তুই চুপ করে থাকলে হবে না, তোকে আমি বস্তি থেকে তুলে এনে খাবার দিয়েছি, তোকে নিজের হাতে কাজ শিখিয়েছি। এখন যে সব পড়ে আছিস সব আমার টাকায় কেনা। এখন বড় হয়েছিস, নিজের মতো স্বাধীনভাবে ঘোরাফেরা করছিস, অনেক বড় বড় কথা বলতে শিখেছিস, নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিস। এসব এমনি এমনি হয়নি, আমাকে সত্য কথা বল, হঠাৎ তোর ভালো মানুষ হতে মন চায় কেন? ওস্তাদ আমি বিয়ে করব, ও এসব কিছু পছন্দ করে না। ও আমাকে বলেছে আগে ভালো মানুষ হতে হবে, সৎ পথে রোজগার করতে হবে, তাহলে আমাকে বিয়ে করবে। তাহলে এটাই তো শেষ সিদ্ধান্ত? দুদিনের পরিচয় হয় একটা মেয়ের জন্য তুই আমাকে ফেলে চলে যাবি? ওস্তাদ বেয়াদবি মনে করবেন না, আপনি যে কোনো বিপদে ডাকলে আমি অবশ্যই চলে আসব, শুধু আমাকে আর খারাপ কাজ করতে বলবেন না। এই বলে সে কোমর থেকে পিস্তলটা বের করে তার ওস্তাদের পায়ের কাছে রেখে চলে আসলো। বাহিরে দাঁড়িয়ে আছে রেশমি। বিল্লু এসে বলল, আমি খারাপ কাজ ছেড়ে দিয়েছি রেশমি, এখন থেকে আমি আর অন্ধকার জগতে থাকবো না, এবার তুমি আমাকে বিয়ে করবে? রেশমি খুশি হয়ে চোখের জল মুছে বলল, বেলাল এই দিনটার জন্যই আমি অপেক্ষা করেছিলাম, আজ আমার তোমার সাথে সংসার শুরু করতে কোনো বাধা নেই। বিল্লু হাসি মুখে রেশমিকে বলল, চলো তাহলে আজকে আমরা বিয়ে করি। এদিকে এসব দূর থেকে দাঁড়িয়ে দেখছে মির্জা আর করিম। করিম ফিসফিসিয়ে বলল, ওস্তাদ পাখির ডানা বড় হয়ে গেলে কেটে ফেলতে হয়, মরণের স্বাদ জাগছে, বিয়ে শাদী করব। আর কয়দিন যে আপনার নুন খাইছে সেটা একটা গার্মেন্টসের মেয়ের প্রেমে পড়ে ভুলে গেল। আপনি ওরে কিছু বললেন না ওস্তাদ? ঠিক বলেছিস, পাখির ডানা কাটার সময় তাহলে এসে গেছে করিম। বিয়ে করে বেলাল রেশমিকে একটা ছোট্ট বাসায় নিয়ে আসলো। এটা আমার খারাপ পথে রোজগার করা টাকা দিয়ে ভাড়া করা বাসা নয়। গত 1 মাসে আমি কোনো খারাপ কাজ করিনি, মাটি কেটেছি, কুলির কাজ করেছি, এটা সেই টাকায় ভাড়া করা বাসা। বেশি দিন সময় পাইনি, তাই বাসাটা একটু ছোট, তুমি একটু মানিয়ে নিতে পারবে? রেশমি বলল, বেলাল তুমি সৎ পথে রোজগার করে আমাকে যেখানে রাখবে আমি সেখানেই থাকবো। তোমার হালাল উপার্জনের টাকা দিয়ে আমাকে যা খাওয়াবে আমি তাই খাবো, দরকার পড়লে আমি তোমার সাথে না খেয়ে থাকবো। আমি তোমাকে ভালোবেসেছি বেলাল, সারা জীবন তোমার সাথেই থাকবো। সেদিন থেকে বেলাল খারাপ কাজ বাদ দিয়ে রেশমির সাথে সুখে সংসার শুরু করলো। এভাবে 1 বছর কেটে গেছে। রেশমির কোল আলো করে একটা ফুটফুটে সন্তান আসলো। রেশমি সারাদিন এই ছোট্ট বাসায় বাচ্চাটার সাথে সময় কেটে যায়। আর রাতে যখন বেলাল অক্লান্ত পরিশ্রম করে ঘামে ভেজা শরীর নিয়ে ফিরে আসে, তখন বাচ্চাটাকে কোলে তুলে নিলেই তার সব ক্লান্তি হারিয়ে যায়। তারা দুজনে বাচ্চার সাথে হেসে খেলে দিন পার করতে লাগলো। রেশমি পেল তার ভালোবাসার মানুষ, তার স্বামী বেলালকে, আর এতিম বেলাল পেল তার একটা পরিবার। কিন্তু সেই সুখ বেশি দিন স্থায়ী হলো না, কারণ একদিন সকালে কাজে যাওয়ার সময় হঠাৎ পুলিশ এসে বেলালকে ধরল। স্যার আপনি কেন এসেছেন? আমাকে কেন ধরেছেন? আমি তো কিছুই করিনি। বিল্লু তুই যতই ভালো মানুষের মতো অভিনয় করিস, তোর পাপের রেকর্ড আমাদের কাছে আছে, তোকে এখন ধরলে অন্তত 5 বছরের আগে বের করতে পারবি না। পুলিশ তাকে টেনে নিয়ে যেতে চাইলে বেলাল তার পা ধরে বলল, স্যার বিশ্বাস করুন, আমি আর অন্ধকার জগতে নেই, আমি কোনো খারাপ কাজ করি না, এ সব কিছুই আমি ছেড়ে দিয়েছি, আমি এখন হালাল উপার্জন করি। পুলিশ অফিসার হাসতে হাসতে বলল, তুই এখন সবকিছু ছেড়ে আমাদের ভয়ে সাধু হয়ে গেছিস বলে তোর আগের পাপের শাস্তি মাফ হয়ে যাবে মনে করেছিস? তুই যাদের সাথে থেকে আগে অপকর্ম করেছিস তাদের মধ্যে কেউ তোর সবকিছুর খবর, এমনকি তোর বর্তমান ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে বেনামে। বেলাল অবাক হয়ে ভাবল, ওস্তাদ এমন কাজ করতে পারে না আমার সাথে। রেশমি বলল, স্যার আমার স্বামীকে ছেড়ে দিন, উনি এখন কোনো খারাপ কাজ করে না, ওনার কি ভালোভাবে বেঁচে থাকার অধিকার নেই? পুলিশ তার কোনো কথা না শুনে বেলালকে ধরে নিয়ে চলে গেল। রেশমি দরজা খুলে বসে বাচ্চা কোলে নিয়ে কাঁদতে লাগলো আর ভাবতে লাগলো, এখন এই দুধের শিশুর খাবার কিভাবে জোগাড় করবে সে। 5 বছর পর কারামুক্তি পেল বেলাল। আমি আশা করবো এখন থেকে তুই ভালোভাবে চলবি, আর কোনো খারাপ কাজে থাকবি না, পরিবারের সাথে সুখে শান্তিতে থাক। আমি তো আমার পরিবার নিয়ে সুখে শান্তিতে ছিলাম স্যার, কিন্তু আপনারা আমার জীবন থেকে 5টা বছর কেটে নিয়েছেন। এদিকে আমার বউ বাচ্চা কিভাবে আছে, কি খেয়ে আছে আমি কিছুই জানি না, তারা আদেও বেঁচে আছে কিনা সেটাও জানি না। আমার সংসারটা আপনারাই তো ভেঙে দিলেন স্যার। দেখ বিল্লু, আমাদের হাতে কিছুই করার ছিল না, আইনের কাছে আমরা সবাই বাধা, তোর কাজের শাস্তি তোর পাওনা ছিল, এসব কিছু ভুলে এখন নতুন করে জীবন শুরু কর। বেলাল সেখান থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল। বেলাল যখন তার আগের বাসায় গেল তখন দরজা খুলে দিল একজন আধবয়স্ক মহিলা। কি ব্যাপার বাপু, কাকে চাই তোমার? এই ভর দুপুর বেলা কাকে খুঁজতে এসেছো? বেলাল বলল, এই ঘরে আমার পরিবার থাকতো, আমি তাদের সাথে দেখা করতে এসেছি। এই ঘরে তোমার পরিবার থাকে না, এই ঘরে থাকি আমি একা, আর আমার ছেলে থাকে ঢাকায়। বেলাল মনে মনে বুঝতে পারলো হয়তো রেশমি এখন এখানে থাকে না, তাই সে বলল, এখানে 5 বছর আগে যারা থাকতো তারা এখন কোথায় আপনি কি জানেন? বৃদ্ধ মহিলা হেসে উত্তর দিল, 5 বছর আগের কথা আমি কিভাবে বলবো, আমি এই বাসায় থাকি গত 2 বছর, তার আগের ঘটনা আমি জানি না। বেলাল মনে মনে বলল, তাহলে আমার পরিবারকে এখন কোথায় খুঁজে পাবো? রেশমি তুমি কোথায়? বৃদ্ধ মহিলার বেলালের মুখটা দেখে মায়া হলো, তাই তিনি আবার বললেন, তোমার যদি কিছু জানতে হয় একবার বাড়িওয়ালার কাছে জিজ্ঞাসা করো, তিনি হয়তো তোমাকে একটা খোঁজ খবর দিতে পারবেন। বেলাল ভাবলো, তাহলে বাড়িওয়ালার কাছে একবার খোঁজ করে দেখি, হয়তো তিনি কিছু জানবেন। তাই সে বাড়িওয়ালার কাছে চলে গেল। কলিং বেল দিতেই দরজা খুলল বাড়িওয়ালার ছেলে শফিক। শফিক ভাই, আব্দুল চাচা কোথায়? ওনাকে একটু ডাকবেন, ওনার সাথে আমার একটু কথা
আছে। বেলালকে দেখেই শফিকের মাথা খারাপ হয়ে গেল। তারপর বলল, আমার আব্বু মারা গেছে 3 বছর আগে। মারা যাওয়ার আগে তোমার কাছে অনেক ভাড়া পেত, সেই টাকা দিতে এসেছো নাকি? আমি অবশ্যই টাকাটা দিয়ে দেব, তবে আপনি আমাকে একটা খবর দিন। আমি যখন চলে গেছিলাম তখন আমার বউ আর বাচ্চা ছিল, তারা এখন কোথায় বলতে পারেন? শফিক বেলালের কথার কোনো উত্তর দিল না। তখনই রেশমি এসে বলল, কে এসেছে? দরজায় দাঁড়িয়ে আছো কেন? কথাটা বলেই বেলালকে দেখে রেশমির মাথা ঘুরে গেল। সোফায় মাথা নিচু করে বসে আছে বেলাল। তার পাশে দাঁড়িয়ে থাকা রেশমি চোখের জল মুছে বলল, আমি আর কি করব বলো, তুমি চলে গেলে। 5 বছর তোমার কোনো খোঁজ খবর নেই। এই 5 বছর আমাদের দিন কিভাবে কেটেছিল তুমি কি জানো? তুমি যাবার পর বাবুর খাবার জন্য একটু দুধ নেই, ঘরে 1 টাকার বাজার নেই। আমি শুধু পানি খেয়ে কয়েক বেলা কাটিয়ে দিয়েছিলাম, কিন্তু আমার বাচ্চাটা ক্ষুধার জ্বালায় শুধুই কান্না করছিল। আমি মা হয়ে বসে বসে সেটা দেখছিলাম। তারপর একদিন দরজায় আমি ভাবলাম হয়তো তুমি এসেছো, তাই তাড়াতাড়ি ছুটে গিয়ে দরজা খুললাম। দেখলাম বাড়িওয়ালার ছেলে শফিক। শফিক ভাই আপনি? শফিক ঘরের আশেপাশে সব দিকে চোখ বুলিয়ে তারপর বলল, দেখুন আমি আপনাকে একটা কথা বলতে এসেছি। আপনার স্বামী সব খারাপ কাজ ছেড়ে দিয়ে ভালো পথে চলছিল, সেটা আমরা জানি, কিন্তু আমি খবর পেয়েছি সে 5 বছরের জন্য জেলে চলে গেছে। আপনি বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছেন, আপনার চাকরিটা আর নেই। তাছাড়া আপনার ছোট বাচ্চাটা এভাবে না খেয়ে থাকতে পারে না। আপনার যদি কোনো আপত্তি না থাকে আমি আপনাকে বিয়ে করতে চাই। আমি আপনার এবং আপনার বাচ্চার দায়িত্ব নিতে চাই। সেই মুহূর্তে আমার বাচ্চার কান্না থামানোর জন্য আমার কাছে আর কোনো উপায় ছিল না। বাকিটা খেয়ে অল্প একটু চাল খুঁজতে গেলে দোকানদার আমার হাত ধরার চেষ্টা করত। দুধওয়ালার কাছে বাচ্চার জন্য একটু দুধ ভিক্ষা চাইলে সে আমাকে কুপ্রস্তাব দিত। বেলাল চোখের জল মুছে বলল, আমার বাচ্চাটা কোথায়? স্কুলে গেছে। বেলাল খুশি হয়ে বলল, এত বড় হয়ে গেছে? আমার ছেলে স্কুলে পড়ে? ঠিক আছে শফিক ভাই, আপনার সংসারে আমি বাধা হয়ে দাঁড়াবো না। আমি শুধু একবার আমার বাচ্চাটাকে কোলে নিতে চাই। ও আসুক, তারপর আমি চলে যাব। রেশমি কাঁদতে কাঁদতে বলল, ও তোমার সম্পর্কে কিছুই জানে না, ও শফিককে আব্বু ডাকে। বেলাল তখন নিজের ভাগ্যের উপর হাসতে হাসতে বলল, হায় রে বেলাল, যার জন্য তুই খারাপ জগৎ থেকে ফিরে এসেছিলি সেই অন্য কারো হাত ধরে সংসার করছে। আর তোর নিজের ছেলে তোকে চেনে না, তোর খারাপ ছায়া তার উপর পড়লে সেও খারাপ হয়ে যাবে। তাহলে তুই আর ভালো কাজ করে কি করবি? আজ থেকে এই বেলাল আবার বিল্লু মাস্তান হয়ে গেল। তারপর নিজের অসহায়ত্বের উপর হাহা করে হাসতে লাগলো বেলাল। তার ভয়ঙ্কর সেই হাসি দেখে রেশমি আর শফিক ভয় পেয়ে গেল। সম্মানিত ভিউয়ার্স, বেলালের সাথে ঘটে যাওয়া ঘটনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।